তাকে একটু ভিন্নভাবে দেখি। এটা আমি একজন, যেহেতু আমি একজন সামরিক প্রশিক্ষিত ব্যক্তি, আমি সামরিক বিষয়ের যে তুলনা, আমরা মূলত হুম, মানে যখন যুদ্ধ বলি আমরা বলি যে দুইজন শক্তির সাথে তুলনা করি। এখানে একটা খুব কমন শব্দ আছে আমাদের মিলিটারি টার্মসে, সেটা হচ্ছে আপনাকে যদি যুদ্ধে নিশ্চিত জিততে হয় তাহলে 1:3 যুদ্ধ করতে হয়। তার মানে হচ্ছে যে আপনি যার বিরুদ্ধে যুদ্ধ করছেন তার টোটাল সকল রকম সমর শক্তি, যেমন ধরেন ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স এবং ডিফেন্স মেকানিজম বা যেগুলোকে আমরা যুদ্ধ অস্ত্র বলি, সেগুলো আপনার যদি 3 গুণ থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে জিতবেন। তো হুম, আমি আসলে এই আলোচনার আমার যে বক্তা উনি খুব সঠিকভাবে একটা কথা লাস্টে তুলে নিয়ে আসছেন, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। আমি এখান থেকে শুরু করতে চাই, কারণ আপনি যদি এই তুলনাটাকে আমি যদি একটু মানে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, পারমাণবিক বোমার যে ওয়ার্ল্ড এর স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে 5,200 পারমাণবিক ওয়ারহেড আছে, যেটা ডিক্লেয়ার্ড। আহ, ঠিক তার তুলনায় এবং সক্রিয়ভাবে তারা বলেছে যেগুলো 1700 তারা সক্রিয় করে রেখেছে, বাকিগুলো সক্রিয় না, বাট এটা সক্রিয় করা যাবে। যুদ্ধের জন্য প্রস্তুতির মিনিমাম টাইমে তারা সক্রিয় করতে পারবে। তার মানে হচ্ছে ওয়ারহেডের যে প্রিপারেশনটা তাদের নেওয়া আছে 5,200 বোমার। রাশিয়ার আছে 5,900, এবং তাদের ওয়ারহেড প্রিপেয়ার্ড অবস্থা হচ্ছে 1,670। চীনের আছে 410, এবং তার মধ্যে 200+ তারা ওয়ারহেড প্রিপেয়ার্ড আছে। আর ইসরায়েলের আছে 80 থেকে 90 ডিক্লেয়ার্ড, এবং অঘোষিত ভাবে তাদের 600, যেটা ওয়ারহেড তারা তৈরি করেছে, যেটাকে বিভিন্নভাবে তারা ঘোষণা দেয় নাই। ইরানের কোনো আজ পর্যন্ত পারমাণবিক বোমা পারমাণবিক বোমা তাদের কাছে আছে, এটা ডিক্লেয়ার্ড নাই। এবং ওয়ারহেড সক্রিয়, এটা কোনো ডিক্লেয়ার্ড নাই। তো ডিক্লেয়ার্ড নাই এখন। আমার আগের বক্তা যিনি বলেছেন যে পারমাণবিক বোমার ওদের সক্ষমতা তৈরি হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে। আমি সেখান থেকে একটু যদি আমার বক্তব্য তুলে ধরি, সেটা হচ্ছে এই যুদ্ধের আমি টোটাল যে যুদ্ধের সূত্রপাত, এটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে আমি একটু ভিন্নভাবে দেখতেছি। আমরা এর আগে একজন খুব ভালো একজন অ্যানালিটিক্স আছেন, যেটি ওয়ার্ল্ডের, যিনি যুদ্ধের ব্যাপারে খুব নাম করা, যার যার বিভিন্ন ভবিষ্যৎবাণী কাজে লেগেছেন, জাপানের একজন প্রফেসর। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবারে পারমাণবিক বোমা ব্যবহার হবে এই যুদ্ধে, এবং এই যুদ্ধের পারমাণবিক ব্যবহারে 600 কোটি লোক মারা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা উনি বলেছেন। আমি এটার সাথে খুব এক্সকিউজ মি, বেশি একমত। জিয়াংয়ের কথা বলছেন আপনি? জিয়াং, প্রফেসর জি, জিয়াং? জি, মিস্টার প্রফেসর জিয়ানের কথা বলছি। তো প্রফেসর জিয়ান যিনি ভবিষ্যৎবাণী করেছেন, এই যারা ভবিষ্যৎবাণী করেন এই ধরনের, ওনারা অ্যানালিটিক্স, ওনারা বিভিন্ন ধরনের এই ধরনের তথ্যবহুলের অ্যানালিটিক্স করে বলেন। আমিও ঠিক আপনাকে এই যে তথ্যটা তুলে ধরলাম, এই অ্যানালিটিক্সটা যদি আপনি ভালোভাবে বিবেচনা করেন, তার মানে হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি। তাকে এই মুহূর্তে আমরা যে সকল নাজেহালতে দেখতেছি, যেমন আব্রাহাম উপরে আঘাত হেসছে, তারা মিসাইল সিস্টেম গুলো ফেল করেছে ইসরায়েলের, সেখানে তেল আবিবে মিসাইল মারতেছে, বাট এগুলোতে তারা কোনো ধরনের ভেঙে পড়ছে না। রাদার ট্রাম্প ঘোষণা করতেছেন, উনি পুরস্কার ঘোষণা করতেছেন। এক তো হচ্ছে খমিনি সাহেবকে মেরেছেন, কিন্তু এখন তার পরবর্তী জেনারেশন গুলোকেও তিনি ধ্বংস করবেন, এই ধরনের আলামত উনি দিচ্ছেন। এগুলোর মূল জায়গাটা হচ্ছে এই পারমাণবিক বোমা। এখন কথা হচ্ছে যে বর্তমান বিশ্বের যে মানে ধরেন সে ইউএন এখনো এক্সিস্ট করে, ইউএন বলে একটা অর্গানাইজেশন, যেখানে বিশ্ব রাজনীতির মানে সবাই থাকেন এবং তারা এক ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। সেই রকম একটা জায়গা থেকে যদি আমি তুলনা করি, সেখানে কি আসলে সম্ভাবনাটা কতটুকু, মানে এটা কি উড়াই দেওয়া যায় নাকি এই সম্ভাবনা আছে? আমি বলবো সম্ভাবনা আছে। কারণ আমেরিকার যুদ্ধের সূত্রপাত, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সূত্রপাতটা আসলে কোথায়, দেখেন সূত্রপাতটা আসলে বেসিক্যালি সিআইএ এর ইনফরমেশন। সিআইএ বহু বছর আগের থেকেই ইরানকে টার্গেট করতেছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, এবং এই জন্য তারা এই মিডল ইস্টে একটা পরাশক্তি তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে তারা মানে ঘায়েল করার জন্য ইসরায়েলকে তৈরি করতেছে। এটা আসলে আমি এভাবে দেখি না, আমি একটু ভিন্নভাবে দেখি। এটা আসলে বেসিক্যালি মানে এটা দুই ধরনের গেম প্ল্যান। এটা হচ্ছে, একটা হচ্ছে ইকোনমিক গেম প্ল্যান বা পাওয়ার গেম প্ল্যান, আরেকটা হচ্ছে ধার্মিক গেম প্ল্যান। কারণ ধার্মিক গেম প্ল্যানটা কেন, শব্দটা আমি একটু ক্লিয়ার করে দিই। কারণ পৃথিবীতে যদি আপনি ধার্মিকতা ভাবে শক্তিকে ভাগ করেন দুইটা ভাগে, তাহলে একটা শক্তি হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইসলাম বিরোধী। ইসলাম এবং ইসলাম বিরোধী। এখন ইসলাম বিরোধীতে নিয়ে
কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ইসলামিক কান্ট্রি গুলো যারা মিডল ইস্টে আছে তারাও তো আমেরিকাকে সমর্থন করছে। তাহলে এখানে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে বেসিক্যালি হচ্ছে আইডিওলজিক্যাল। সিআইএ বহুদিন আগেই সতর্ক করেছিল যে দেয়ার ইজ এ প্রমিনেন্ট পাওয়ার গেম, যেটাতে বলা হয় যে রাষ্ট্র ক্ষমতা ব্যবস্থা, এটা যদি রাজ্য চালানোর জন্য রাজা অথবা গণতন্ত্র, এই দুটো পদ্ধতি আমরা গত 100-200 বছর যাবত দেখে আসতেছি। তার আগে যদি আবার ফেরত যাই, তখন দেখবেন যে আপনি যদি তুর্কির মানে সুলতান সোলেমানের যে মানে পতন, সেখান থেকে তার আগের, তার একটু যদি আগে যাই, তাহলে আসলে বেসিক্যালি ওখানে একটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে খিলাফত। মানে একটা আইডিওলজি আছে ইসলাম ধর্মে, যেটা হচ্ছে খিলাফত ব্যবস্থা। এখন আপনি আসেন ইরানের যে যুদ্ধের এখানে সবচেয়ে বড় আলোচিত বিষয় এবারে, সেটা হচ্ছে খোমেনি। এই খোমেনি জিনিসটা কি? এটা বেসিক্যালি ওই খিলাফতেরই এক ধরনের আরেকটা টাইপ, যে টাইপের থেকে মুসলাম ধর্মের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার একটা নতুন ধারাবাহিকতা আসতেছে। সেই ধারাবাহিকতাটাকে সিআইএ অনেক আগে সতর্ক করেছিল, এবং এই সতর্কবাণীর উপরেই তারা ইরানকে আসলে বেশি টার্গেট মনে করে। এখানে আসলে পারমাণবিকটা যতটা না, ততটার থেকে বেশি হচ্ছে এই ধার্মিক আইডিওলজি, এবং এই আইডিওলজিকে তারা কাউন্টার করার জন্য এই যুদ্ধ তারা করতোই। আজকে হোক করলে হোক, আগে হলেও পরে হোক, করতোই। এখন আসেন এই মুহূর্তে যেহেতু কেন করেছে সেটা আমি যদি বলি, তার মধ্যে এখন আবার আমি চলে আসবো ইকোনমিক্স বেনিফিট। ইকোনমিক্সটা দেখবেন যে 100 বছর 150 বছর পর পর এক ধরনের ইকোনমিক বলয় চেঞ্জ হয়। এই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, এখন এটাকে যদি আমি এক ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে আলামত হিসেবে বলি, তাহলে এটা ভুল হবে না। কেন? দেখেন, এখন সবচেয়ে বড় ইকোনমিক ভাবে মানে থ্রেড পার্সপেক্টিভে ছিল হচ্ছে ইউএসএ। তার 38 ট্রিলিয়ন ডলার ডেপ্টে ছিল তারা। তার মানে এই ডেপ্টটা যে কোনো সময় তার ইউএস ডলারে ধস নামাইতে পারতো, এবং তার যে ক্ষমতার যে বলয়টা সেটা ভেঙে যেত। সেইটার থেকে ট্রাম্প একটা চাপের মুখে ছিল। এর মধ্যেই চলে আসলো অ্যাপস্টিন বলে এক ধরনের ফাইল, বা রাজনৈতিক চাপ, তার স্থানীয় লোকাল যে ইউএস এর তার একটা চাপ ছিল। তার এই সকল চাপের মধ্যেই তারা যুদ্ধটা শুরু করে দিল। টোটাল মানুষের ডাইভার্সন হয়ে গেল এখন যুদ্ধের দিকে। তো এই যুদ্ধের মধ্যে তাদের যে গেইনটা, সেটা গেইনটার মধ্যে আমি যেটা মনে করি, প্রথম গেইনটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে। সেটা হচ্ছে এই যে খেলাফতের আইডিওলজিক্যাল এবং ইসলামিক পাওয়ার, এই ইসলামিক পাওয়ারটাকে তারা ইরানকে ধসে দিলে, আর এই ইসলামিক পাওয়ারটা আগামী 100 বছরে তাদের জন্য থ্রেট পার্সপেক্টিভ আর কেউ নাই। কারণ আপনি যদি বাকি ইসলামিক কান্ট্রি গুলো দেখেন, মানে ইসলাম বেশি যে ধরনের জনগণ আছে, যেমন তার মধ্যে বাংলাদেশও পড়ে, কিন্তু বাংলাদেশে আসলে খুব দুর্বল ব্যবস্থা। এখানে আমরা বলি যে আমরা এক ধরনের ডিফারেন্ট মেকানিজম নিয়ে আসছি, যেটাতে রাষ্ট্র ব্যবস্থাতে ওই ইসলামিক ধারাবাহিকতাটা আসলে ওখানে নাই। আমরা ওখানে ইন্ডিয়ার হ্যাজিমনির কিছু পোর্ট্রেট পাই। তো এখন আসেন ইসরায়েলের একটা বড় দিকটা হচ্ছে, এটা হচ্ছে ইসলামকে তারা খর্ব করতেছে, এটা তাদের একদম আইডিওলজি। আর ইউএস এর আইডিওলজি হচ্ছে ইকোনমিক। এই দুটো আইডিওলজি একসাথে মিলে তারা যুদ্ধ করছে। এখন যুদ্ধে ইরান এই মুহূর্তে যেটুকু গেইন করতেছে, দা মোমেন্ট পারমাণবিক বোমা শুরু হয়ে যাবে, তখনই হবে এটা ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিতে পারে, যদি রাশিয়া এবং চীন এটার মধ্যে ইনভলভ হয়। কারণ যদি ইরান ওয়ারহেড এই মুহূর্তে তাকে করতে হয় বা ওই পরিমাণ কাউন্টার করতে হয়, ডেফিনেটলি এটা রাশিয়া থেকে আসবে, এটার কোনো বিকল্প না। এটা যেহেতু তার ডিক্লেয়ার অলরেডি তো 5,900 ইনভলভ ওয়ারহেড হয়েছে। রাশিয়ার কাছে আছে। জি বলুন। অলরেডি তো চীন এবং রাশিয়া তো ইনভলভ হয়েছেই, মানে ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি না, তো হয়েছে। যে ইনভলভমেন্টটা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমি বলবো যুদ্ধের মূল প্রেক্ষাপটে আসে নাই। এই যুদ্ধটা এখনো প্রক্সি টাইপের এক ধরনের যুদ্ধ চলতেছে। এটাকে আমি মূল যুদ্ধের পটভূমিতে আনে নাই। মূল যুদ্ধ তখনই হবে যে প্রথম পারমাণবিক বিমানটা ফেলবে, এবং এইটার সম্ভাবনাটা আমরা গত 1 সপ্তাহ যাবত দেখতেছি যে ইউকের যে এয়ারপোর্টটাকে ব্যবহার করতে দিচ্ছে, এবং সেই ব্যবহারের সেখানে যে বোমারু বিমানগুলো নিয়ে আসা হয়েছে, ধরে নেওয়া যাচ্ছে যে এই বোমারু বিমানগুলো আসলে বেসিক্যালি পারমাণবিক বোমাতে ইউজ করা হয়। কারণ এটা পারমাণবিক বোমাটাকে ব্যবহার করার জন্য আপনার একটা নির্দিষ্ট অল্টিটিউড লাগে, যে ধরনের বিমান ব্যবস্থা লাগে, যেটা আমেরিকার কাছে আছে। আর বাকিদের যে মানে ব্যবস্থাগুলো সেগুলো ভিন্ন, যেমন সারফেস টু এয়ার দিয়ে যখন যায়, এগুলো হচ্ছে রাশিয়ার টেকনোলজি। আর এয়ার টু মানে সারফেস যেটা আসে, এটা হচ্ছে মানে ইউএস এর টেকনোলজি। ইউএস এর এই টেকনোলজির মহড়াগুলো ইউএস এ অলরেডি দিচ্ছে। এটা তারা অলরেডি তারা জানান দিচ্ছে যে মানে তারা এই ধরনের পদক্ষেপের দিকে আগাচ্ছে। বাই এনি চান্স যদি ট্রাম্প যদি দেখে যে তার
ব্যবস্থা বা তার ওয়ার মেকানিজম, যেটাতে মূলত তার যে গেইনটা সেটা হচ্ছে ইকোনমিক গেইন, যেটা সে অলরেডি ডিক্লেয়ার করেছে। আজকে তার ফেসবুক পেজে সে বলে দিয়েছে যে তার এই যুদ্ধটা চালানোর মূল জায়গা ছিল ইউএস এর ইকোনমিকে ঠিক করা, সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে। তার মানে হচ্ছে তার যে $38 ট্রিলিয়ন ডেপ ছিল সেটা সে এই যুদ্ধের মাধ্যমে সেটাকে সে পজিটিভে নিয়ে যাবে। যখনই সে পজিটিভে চলে আসবে তখন সে যুদ্ধবিরতি ঘোষণা করে দিবে। এইটাকে আমি বলতেছিলাম যে যুদ্ধবিরতির সময় ক্ষেপণ বা সময়টা কতটুকু, এটাকে যদি আমরা অ্যানালিটিক্স করি, আমি আমার অ্যানালিটিক্সে বলবো হচ্ছে ওই সময় পর্যন্ত যতক্ষণ তার ডেপ ক্লিয়ার হয়ে যাবে, যে কারণে সে ঠিক যুদ্ধের আগেই ভেনিজুয়েলাকে সে মানে দখল করেছে। ইটস বেসিক্যালি অয়েল। এই অয়েল নিয়ে যে খেলাটা এখন চলতেছে, এই খেলাটা হচ্ছে আমরা সবাই ফোকাসড হয়ে আছি হরমুজ প্রণালী। আমরা হরমুজ প্রণালী আসলে কত পার্সেন্ট অয়েল ক্যারি করে ওয়ার্ল্ডের, এটা হচ্ছে 20%। তার মানে স্টিল 80% ইজ, তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে ইউএস এর কাছে বা রাশিয়ার কাছে। এখন রাশিয়া বাকি যে ফুয়েল সাপ্লাইটা সেটাকে ওয়ার্ল্ডে একটা সার্টেন লেভেল পর্যন্ত সাস্টেন করে রাখবে। এখানে গেইনার দুইজনই, রাশিয়াও গেইনার, ইউএসএও গেইনার, বোথ আর গেইনার। তো বোথ ইজ সেলিং দি অয়েল এবং ওয়ার্ল্ডের থেকে তারা টাকাগুলোকে তাদের কাছে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে আরেকটা শক্তি, সেটা হচ্ছে চায়না। চায়না যেহেতু একটা এখানে মিডল ভাবে একটা মানে যে যে জায়গায় আছে, সেটা হচ্ছে তারা একটা নতুন টেকনোলজির যুদ্ধ নিয়ে আসছে। যে টেকনোলজিটা আমরা অলরেডি যুদ্ধের প্রথম ধাপে দেখতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে ধরনের মানে মেকানিজমটা ছিল সবচেয়ে, মানে আমরা মনে করি যে প্রযুক্তির দিক থেকে ইউএসএ সবচেয়ে আগিয়ে আছে, সেটা হচ্ছে মিসাইলের যে কাউন্টার মেকানিজম বা তাদের সার্ভেইলেন্স সিস্টেম গুলো, যেগুলো তারা পুরা মিডল ইস্ট থেকে ছড়ায় রেখেছিল। এবং এই সার্ভেইলেন্স সিস্টেমটা যে ধ্বংস করতে পেরেছে ইরান, এটার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় অবদান হচ্ছে চীনের। কারণ চীন তাকে টার্গেট এরিয়া পর্যন্ত নিয়ে যাওয়া, এইটার যে স্যাটেলাইটের মাধ্যমে, নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে ওইটাকে, তাদের যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা যে একটা ওয়ার কমিউনিকেশন ডিভাইসকে অ্যাক্টিভেট করতে পারছে, এই অ্যাক্টিভেশনটা সম্ভব হয়েছে উইথ দ্য হেল্প অফ চায়না। কারণ এই পরিমাণ স্যাটেলাইট বা এই পরিমাণ তথ্য সরবরাহ করা ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। তো এইখানে একটা ওয়ার চেঞ্জ হয়ে গেছে এবং এইটা এখনো চলমান। কিভাবে চলমান? যেহেতু তারা টোটালি এয়ার ডিফেন্স মেকানিজমটা ইসরায়েলের ভেঙে পড়েছে, তো ইসরায়েল যখন সম্পূর্ণরূপে মানে পরাস্ত হওয়ার পর্যায়ে থাকবে, তখনই আমেরিকা আসবে হচ্ছে মূল পটভূমিতে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং এই আন্ডারস্ট্যান্ডিং যদি সত্যিকার হয়, তাহলে আপনি মনে করতে পারেন যে এই যুদ্ধটা প্রলং হবে এবং এই যুদ্ধে সারা ওয়ার্ল্ডের একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এবং এই সেই পরিবর্তনের মধ্যে আমি অবশ্য একটু অন্যভাবে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমেরিকার জনগণ ট্রাম্পকে যে ট্রাম্প কার্ড দিয়ে রাখছে যে যুদ্ধ করো, তুমি তোমার ইকোনমি ভালো করো, এই যে মানে চোখ বন্ধ করে যে ক্ষমতায়ন করা, এইটার যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে যায়, তাহলে আবার যুদ্ধটা ভিন্নভাবে হতে পারে। এখন সেই ব্যত্যয়ের কিছু কিছু পটভূমি আমরা দেখেছিলাম, যে তার বিরুদ্ধে বাকি তাদের যে বিরোধী দল তারা একটা প্রস্তাবনা নিয়ে আসছিল, কিন্তু সেটাতেও সে পাশ করে গেছে। তো এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত কিছুটা দেখার বিষয় আছে। তবে আমি খুব সন্দিহান যে এই প্রফেসর হানের যে ভবিষ্যৎবাণী, এটা বোধহয় সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক।